আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেল অফ হুমায়রাতে। গল্প পাঠে আমি হুমায়রা সুলতানা। আজকে যে গল্পটি পড়ব হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প আনন্দ বেদনার কাব্য। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি। মেয়েটি কাঁদছে। তার মুখের পাশে একটি গ্লোব, একটি বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনের কোনো ত্রুটি নেই। এই ধরনের প্রচ্ছদচিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না, তবুও অভ্যাসের বশেই পাতা উল্টালাম। একসময় দেখি গ্রন্থাকারের লেখা ভূমিকাটিও পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করার একটি ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে। অন্যের দুঃখ কষ্ট আর ছুঁতে ইচ্ছে করে না। গ্রন্থাকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মত নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদ চিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করিতে পারিনি। আজ প্রকাশিত হইল। কিন্তু হায়, আমার বেনুমা দেখিতে পাইল না। বইটির 2য় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য একটু পরিচয় আছে। সেখানে লেখা প্রচ্ছদ শিল্পী মোসাম্মত নুরুন্নাহার খানম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে আমার কাছে অসামান্য হয়ে উঠল। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালোমতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হলেন। রাতে সবাই খেতে বসেছে, দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, ধুর ছাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন। ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্য বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? 2-1 প্রকাশক বলেও ফেললেন, এসব পদ্যের বই কি আর আজকাল চলে রে ভাই? এসব নিজের পয়সায় ছাপতে হয়। টাকা জমান, জমিয়ে নিজেই ছাপেন। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা। কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুল সালাম সাহেব আমার এই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন। এই কাব্য অনুরাগী বন্ধুসুলভ মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলিয়া দেয়া আমার সাধ্য অতীত ছিল না। জনাব আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ দেয়া ছোট করিবার ধৃষ্টতা আমার নেই। ভূমিকা থেকে বোঝাই যাচ্ছে, কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন, তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব, আসেন, আপনার 2nd প্রুফ রেডি। কই রে, কবি সাহেবের জন্য চান?
চা খেতে খেতে বলতেন, প্রুফে চোখ বুলাতে বুলাতে আপনার একটা কবিতা পড়ে ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতাটির কথা বলছেন? ওই যে কি যেন বলে, ইয়ের উপর যেটা লিখেছেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। ও, নববর্ষের কথা বলছেন? হ্যাঁ, ওইটাই। চমৎকার, খুবই ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানোর সব টাকা আব্দুস সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেবও বললেন, যখন পারেন দিবেন, কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মার যাবে নাকি? কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়েই জানতে পারলাম নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনী রঞ্জন সাহা জনাব আব্দুস সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনী রঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছেন। বাবু নলিনী রঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন কঠিন সমালোচক। তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুষাতে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্যগ্রন্থ অনতিবিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি, রিক্তশ্রী পৃথিবীতে মোট ১১৩টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেয়া আছে। অনেকগুলোর সঙ্গে বিস্তৃত ফুটনোট। কয়েকটি উল্লেখ করি। দিবাবসান কবিতাটির ফুটনোট লেখা, আমার বড় শ্যালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচিত হয়। তাহার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটি নদী আছে, নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসিয়াছিলাম। দিবাবসানের পরপরই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়। কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটি যথাযথ ধরিয়া রাখিতে পারি নাই। সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতা বাসর সজ্জার ফুটনোটটি এরকম, এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাত্রে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমার নবপরিণীতা বালিকাবধূ মেঘের গর্জনে বারবার কাঁপিয়া উঠিতেছিল। বাসর রাত্রে স্বামীর এই কাব্য অনুরাগ দেখে নতুন বউটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখে ছিল বিস্ময়, হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাত্রেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী। সেই রাত যে কি অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি, এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারে সে পরবর্তী সময়ে কি পরিমাণ বিরক্তি ও হতাশা সৃষ্টি করছে তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাগু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর ভাবাবেগে তার চোখে জল। লিখছেন, একদা জ্যোৎস্নায়, এই নামের কোনো দীর্ঘ রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়? দুঃখ কষ্ট হতাশা বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোনো একটি হিংস্র পশু তাদের তাড়া করে ফিরে। কেন করে? আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছে হয়।
এইসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ, বন্ধু-বান্ধব ছাড়া আর কারো কাছেই তাদের আবেগের কথা পৌঁছতে পারে না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হওয়ার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করার মতো ক্ষমতা দেন না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রীর পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজে বাজে জিনিসই না লিখেছেন। ইরানের শহরকে নিয়ে পর্যন্ত একটা কবিতা আছে। কি আছে এই স্বৈরাচারী রাজ্যের মধ্যে যে তাকে নিয়ে একটা কবিতা পর্যন্ত লিখতে হলো? 3টি কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, তবে বহুবার আমি মনচক্ষে সমুদ্র দেখিয়াছি। ফুটনোট: হে মহাসিন্ধু। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবীর প্রতিটি কবিতা আমি আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই। কষ্টের সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয় চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আবেগে আগলে রাখবে। প্রাণে ধরে শের দরেও বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন। কিন্তু তাতে কি আছে? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ এসেছিল। কবির স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি কবিতার বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছেন বন্ধু বান্ধবদের দেখাতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে আপনি আবার বইও লিখলেন কবে? স্যার, প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মাগো। কবিতাটি নুরুন্নাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্য। কবিতাটি ক্ষুদ্র এবং রচনাভঙ্গি অন্যান্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকারে বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটিমাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন। অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। টেল ফুমায়রার সকল আপডেটের জন্য লাইক অন মাই ফেসবুক পেজ, ফলো মি অন ইনস্টাগ্রাম। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। পছন্দের বই শুনতে চাইলে অবশ্যই জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।